স্যার, আপনি অনেকগুলো বিষয় বললেন যে উপসর্গগুলো দেখলে ডক্টরের কাছে যাওয়া উচিত। এরকম ডক্টরি ভাষায় রেড ফ্ল্যাগ কোন কোন উপসর্গগুলো দেখতে পেলে বুঝতে পারবো যে এখনই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ধন্যবাদ। রেড ফ্ল্যাগটাকে আমরা অনেকভাবেই প্রকাশ করতে পারি, তবে এই কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা মানুষ যদি 2 থেকে 3 দিন কোনো কারণে তার কোমর ব্যথা হলো কিন্তু পেইনটা যাচ্ছে না, তখন এটা যদি 3 দিনের বেশি স্থায়ী হয় তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যে কারণটাকে আইডেন্টিফাই করা দরকার যে কেন তার পেইনটা হচ্ছে। অন্যথায় উনি হয়তো পেইন কিলার একটা নিলেন, একটু গরম শেক দিলেন, সাময়িকভাবে ব্যথাটা কমলো, কিছুদিন পরে আবার পেইনটা চলে আসলো, এবং এইভাবে করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার অবস্থা তৈরি হয়, তখন তার রোগ নির্ণয়ে যেমন ডিলে হয়, রোগ থেকে মুক্তি পেতেও কষ্ট হয়, তার যেমন শারীরিক কষ্ট হয়, অর্থনৈতিক কষ্ট হয়। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে, ব্যথানাশক ওষুধ খেতে খেতে একটা সময় লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে। সো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। স্পেশালি যে কোনো পেইন কিলার আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিব না, এবং সেটা কতদিন নিব সেই গাইডলাইনটা ফলো করতে হবে। অনেকে একটা প্রেসক্রিপশন 6 মাস আগে করেছেন, হয়তো চিকিৎসক তাকে 7 দিনের জন্য ওষুধটা দিয়েছেন, উনি ওটা 6 মাস কন্টিনিউ করছেন। রিসেন্ট একটা গবেষণায় দেখা গেল যে বাংলাদেশে যত কিডনি ফেলিওরের রোগী তার অধিকাংশ বা একটা 65 থেকে 70% এনএসআইডি ইনডিউসড, যেটাকে বলা হয় যে পেইন কিলার জনিত। তো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়ার একটা সময় এসছে। স্যার, আপনি বিভিন্ন উপসর্গের কথা বললেন। আরেকটি বিষয় দেখা যায় যে এক্স রে, এমআরআই কোন কোন সময়ে এগুলো করতে হয় এবং সব রোগীর ক্ষেত্রে কি এটি প্রযোজ্য? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা বিশেষ করে যে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম, যেটা কোমর ব্যথা, এটা নির্ণয় করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি নিই। প্রথমে রোগীর হিস্ট্রি নেওয়া, এরপরে তাকে ক্লিনিক্যালি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বলি। এর সাথে সাথে কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে, যেমনটি আপনি বলেন এক্স রে করার প্রয়োজন পড়ে, অনেক সময় এমআরআই করার প্রয়োজন পড়ে, অনেক সময় সিটি স্ক্যান করার প্রয়োজন পড়ে। এগুলো রোগীর সিভিয়ারিটি অনুযায়ী, রোগের সিভিয়ারিটি অনুযায়ী আমরা দিয়ে থাকি। এখন মনে করেন একজনের কোমর থেকে পেইনটা রেডিয়েট করে পুরো পায়ের দিকে চলে যাচ্ছে, পাটা ঝিনঝিন, অবশ অবশ, হ্যাঁ, কিছুক্ষণ হাঁটলে পাটা ভারী হয়ে আসে, আর দাঁড়িয়ে থাকতে পারি না, এই ধরনের কমপ্লেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এখন আমরা ক্লিনিক্যালি দেখলাম যে তার এজ, অকুপেশন, হিস্ট্রি শুনে মনে হলো তার হয়তো ডিস্ক প্রোল্যাপস হতে পারে। আমরা এমআরআই করতে দিলাম, এখন তার দেখলাম যে না, তার ডিস্ক প্রোল্যাপস নেই, তার স্পাইনে একটা টিউবি বা টিউমার রয়েছে। একই ধরনের উপসর্গ আসলে অনেকগুলি কারণে হতে পারে। সেই জন্য মানে মূল যে কারণ, সেটাকে যদি ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই প্যাথোলজিক্যাল টেস্ট বা কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। অন্যথায় আমরা ওপর থেকে যে উপসর্গ দেখতে পাচ্ছি, এই সেম উপসর্গ আরও কয়েকটা কারণে হতে পারে। এখন আসলে কোন কারণে উনি এফেক্টেড, সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই টেস্টগুলো প্রয়োজন পড়ে। স্যার, আরেকটি বিষয়, ফিজিওথেরাপি কোমর ব্যথায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। আপনি এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ, এগুলো সাময়িকভাবে প্রেসক্রাইব করেন চিকিৎসকরা, কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। এখন আমরা যে রুট, যে কারণে আমার পেইনটা হচ্ছে, সেই কারণটাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে ফিজিওথেরাপি একটা। ধরে নেন যে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে এবং সেটা প্রাথমিক বা মধ্যম পর্যায়ে আছে। ডিস্ক প্রোল্যাপসে কী হয়, 2 ভার্টিব্রার মাঝখানে ডিস্কটা থাকে, ও সরে যায় বা হার্নিয়েটেড হয়ে যায় বা প্রোল্যাপস হয়ে যায়। আমরা ওইটাকে ফিজিওথেরাপির মাধ্যমে আবার কারেকশান করতে পারি, ভিতরে নিয়ে আসতে পারি। সেটা এটা ছাড়া অন্যথায় সার্জারি। তো সার্জারির বিকল্প হিসেবে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি। তো সার্জারিটা আমরা বলি একেবারে যখন খুব সিভিয়ার, তার আগে যদি আমরা কনজারভেটিভলি ভালো করতে পারি, সেক্ষেত্রে রোগীকে ওষুধ, ফিজিওথেরাপি, রেস্ট, এই 3টা জিনিস, সাথে কিছু এক্সারসাইজ, এই 4টা যদি একসাথে হয়, আমরা দেখি 85 থেকে 90% রোগী ভালো হয়ে যেতে পারে। তো এই জায়গাটায় ফিজিওথেরাপির যে রোল, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে পেইন কিলার দীর্ঘদিন খাওয়া যায় না, খেলে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এই জন্য পেইন কিলারের একটা সীমাবদ্ধতা আছে, হয়তো সাময়িকভাবে আপনার পেইনটাকে রিডিউস করার জন্য একজন চিকিৎসক প্রেসক্রাইব করে, বাট ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথার অধিকাংশ কারণগুলোকে রিমুভ করা যায় বা সরাই ফেলা যায়, কারণগুলোকে আমরা সমাধান করে ফেলতে পারি।